Welcome to my channel Commerce Academy. Please subscribe, like, comment and share my channel. Thanks. বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের জন্য দ্বাদশ শ্রেণীর যৌথ মূলধনী কোম্পানির মূলধন ওই অধ্যায়টি শুরু করেছি। এটা দ্বিতীয় পত্রে রয়েছে, হিসাব বিজ্ঞানে তোমাদের দ্বিতীয় পত্র রয়েছে। ওটার আমি একটা বোর্ড কোয়েশ্চেন, চট্টগ্রাম বোর্ড 2024 সালের এই অঙ্কটা নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। এটা আলোচনা করব, আশা করি তোমরা আমার সাথে আছো। তাহলে আমি শুরু করতেছি। আমাদের কোয়েশ্চেনে দেখা যাচ্ছে পদ্মা কোম্পানি লিমিটেড এর অনুমোদিত মূলধন হচ্ছে 12 লক্ষ টাকা, যার প্রতিটি 10 টাকা মূল্যের 1,20,000 শেয়ার বিভক্ত। মানে মূলধনের পরিমাণ 12 লাখ টাকা আর শেয়ার, প্রতিটি শেয়ার হচ্ছে 10 টাকা, আর একটা শেয়ারের দাম টোটাল মোট শেয়ারের আছে 1,20,000 শেয়ার। তাহলে 1,20,000-কে এই 10 দিয়ে গুণ করলে 1,20,000-কে 10 দিয়ে গুণ করে 12 লক্ষ টাকা, এই টাকাটা বের হবে। আমাদের আপাতত কোনো কাজে লাগতেছে না, তবে এটা উদ্বৃত্ত পত্রে দেখাতে হয়। বা এরপরে 2023 সালের 31শে ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত কোম্পানির রেয়ামিল দিল নিম্নরূপ। এই সালের শেষ তারিখে রেয়ামিলটা কিরকম আছে, তা পদ্মা কোম্পানি লিমিটেড রেয়ামিল 31শে ডিসেম্বর 2023। তাহলে আমরা এগুলো পাইলাম, এই তিনটা জিনিস বিষয় দেখলাম এখানে। এরপরে হিসাবের নাম, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমাদের এখানে কি কি আছে? আমাদের এখানে শেয়ার মূলধন আছে, ইজারা সম্পত্তি, কল কব্জা যন্ত্রপাতি, আসবাবপত্র, ব্যাংক জমা, প্রারম্ভিক মজুদ, তারপর পণ্য ক্রয় ফেরত। এরপরে প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব, মজুরি, জাহাজ ভাড়া, বীমা সালামি 24 মাসের দেওয়া আছে, তারপর শিক্ষানবিশ সালামি এবং কমিশন আয় দেওয়া আছে। এই আইটেমগুলো দেওয়া আছে এবং টোটাল রেয়ামিলের যোগফল 20,44,000 টাকা ডেবিটে এবং ক্রেডিটেও সেম টাকা দেওয়া আছে। আর সমন্বয় সমূহ আমাদের এখানে 4টা সমন্বয় দিয়েছে। দেখা যাচ্ছে যে সমন্বয় সমূহের মধ্যে যদি দেখি, আমাদের এখানে 4টা সমন্বয় দেওয়া রয়েছে। সমন্বয় 1, সমন্বয় 2, 3, 4 এবং আমাদের, আমি এগুলো পড়তেছি না, আমরা মূলত অঙ্ক কথা নিয়ে পড়া কি করতে হবে সেটা দেখব। এরপরে আছে কি করতে হবে। ক নম্বর হচ্ছে কলকব্জা যন্ত্রপাতি এবং আসবাবপত্রের উপর অবচয় নির্ণয় করতে হবে। তাহলে কলকব্জা যন্ত্রপাতি এবং আসবাবপত্রের উপর কি নির্ণয় করতে হবে? অবচয় নির্ণয় করতে হবে। এটার নাম্বার দিচ্ছে যে 2। এটা করতে পারলে 2টা নাম্বার পাওয়া যাবে আশা করি। এখন আমি এটা কলকব্জা এবং যন্ত্রপাতির অবচয় নির্ণয় করতে গেলে কলকব্জা এবং অবচয় আর কলকব্জা যন্ত্রপাতি এবং আসবাবপত্র, এটা সম্পর্কে এখানে কোথাও কিছু আছে কিনা আমাদের দেখতে হবে। মূলত আমি কোয়েশ্চেনটা আগে পড়ে ফেলছি, তোমরা অবশ্যই কোয়েশ্চেন আগে পড়ে ফেলবা। আমি সময় কম হওয়ার জন্য তোমাদের জন্য কোয়েশ্চেনটা আগে পড়ে ফেলছি, সেজন্য যে কোথায় কি আছে সেটা আমি জানি। দেখো এখানে আছে কি, এই যে 2 নম্বর সমন্বয়ে 1/7/2023 তারিখে একটি নতুন মেশিন 2 লক্ষ টাকা ক্রয় করা হয়, যার সংস্থাপন ব্যয় 20,000 টাকা মজুরির অন্তর্ভুক্ত আছে। তাহলে খেয়াল করে এখানে বিষয়টা বলা হচ্ছে 1/7/2023, এটাকে ভিন্ন কালার একটা দিয়ে আমি 1/7/2023 তারিখ, এই তারিখে একটি মেশিন ক্রয় করা হয়, 2 লক্ষ টাকা দিয়ে ক্রয় করা হয়, যার সংস্থাপন ব্যয় মজুরির অন্তর্ভুক্ত হয়। এই 2 লক্ষ টাকা যেটা ক্রয় করা হয়েছে সেটা আমরা যদি দেখি, সেটা মূলত আমাদের এই যে মেশিন, এটাই কলকব্জা যন্ত্রপাতি 3 লক্ষ টাকা। আমি একটু হাইলাইট করে রাখছি, 3 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা এটা। এই 5 লক্ষ টাকার মধ্যে মূলত 2 লক্ষ টাকা এটা অন্তর্ভুক্ত আছে। 5 লক্ষ টাকা এখানে কলকব্জা, এটা হচ্ছে বছর শেষে কলকব্জা 31শে ডিসেম্বর 2023 তারিখ। আর আমাদের কোয়েশ্চেনে এটা কলকব্জা নিচ্ছে কখন? 1/7/2023। তাহলে এই 2 লক্ষ টাকা, এই 2 লক্ষ টাকাটা আমাদের কোথায় অন্তর্ভুক্ত আছে? আমাদের এই কলকব্জা এই 5 লাখের মধ্যে অন্তর্ভুক্ত আছে। তাহলে অন্তর্ভুক্ত না থাকার আগে এটা অন্তর্ভুক্ত কখন হয়েছে? এটা মূলত অন্তর্ভুক্ত হয়েছে 1/7/2023 তারিখ। এই তারিখের আগে কত ছিল যন্ত্রপাতি? এই তারিখের আগে যন্ত্রপাতি ছিল আমাদের এই যে 5 লাখ টাকা যেটা দেওয়া আছে, 5 লাখ টাকা থেকে আমাদের সমন্বয়ের এই 2 লক্ষ টাকা, এটা কি করতে হবে? বিয়োগ করলে 3 লাখ টাকা বের হবে। তাহলে আমরা যখন কলকব্জা যন্ত্রপাতির অবচয় বের করব, এখানে আমি কত পার্সেন্ট বলছো দেখো তো, এই যে কলকব্জা যন্ত্রপাতি এবং আসবাবপত্রের উপর 10% হারে অবচয় ধার্য করতে হবে। তাহলে অবচয়ের পরিমাণ আছে যে আমাদের এখানে 10% হারে অবচয় নির্ণয় করতে হবে, 10%। তাহলে এই 10% যখন অবচয় বের করতে হবে, আমাদের কি করতে হবে? আমাদের 10% যদি অবচয় বের করতে হয়, মূলত আমরা এই 5 লাখ থেকে 2 লাখ টাকা বাদ দিয়ে 3 লাখ টাকা থাকবে। দেখো আমি দেখাচ্ছি তোমাদের সাথে। এই যে কলকব্জা যন্ত্রপাতি, এই যে 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা ইন্টু 10%, 3 লক্ষ 10% ক্যালকুলেটর দিয়ে বের করবো, 30,000 টাকা বের হবে। এরপর আমাদের থাকে কত? এরপর আমরা যদি দেখি 3 লক্ষ টাকার 10% পরে যদি আমরা দেখি, এখানে আমাদের আবার রয়েছে যে যার সংস্থাপন ব্যয় 20,000 টাকা মজুরির অন্তর্ভুক্ত। এই 20,000 টাকা
এবং এই 2 লক্ষ টাকা, তাহলে টোটাল যোগ করলে কত হবে? 2,20,000 টাকা। এই 2,20,000 টাকার উপর অবচয় হবে যে মূলত আমাদের এই যে এই তারিখ অনুযায়ী 1/7/2023 মানে জুলাইয়ের 1 তারিখ থেকে ডিসেম্বর পর্যন্ত মানে কোনটা? আমরা এই যে এই তারিখ, এই যে এখানে তারিখ যেটা দেওয়া আছে, এই যে এই ডিসেম্বর 31শে ডিসেম্বর এই তারিখ পর্যন্ত কয় মাস হবে? জুলাইয়ের 1 তারিখ থেকে ডিসেম্বর পর্যন্ত হিসাব করে দেখো, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর 6 মাস, 6 মাসের অবচয় নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমাদের কি করা গেছে দেখো, এই 2,20,000 টাকার উপর 2,20,000 টাকা ইন্টু 10% এটা বের করে, আর 6 মাস যখন বের করবে 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ, টোটাল টাকা কত আসছে? 41,000 টাকা। আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করে দেখি হয় কিনা, সেম দেখো আমি বের করতেছি তোমাদের। প্রথমত এই 3 লক্ষ টাকা 10% যদি বের করো, এটা ক্যালকুলেটর লাগে না, তারপরে দেখিয়ে দিচ্ছি। 30,000 টাকা বের হবে। 3 লক্ষ টাকা 10%, 3 লক্ষ টাকা 10% পাচ্ছি না, বাঘ 100 দিচ্ছি, তাহলে কত আসে? এই 30,000 টাকা চলে আসছে। যে 30, এখানে 30,000 নোটটা, এখানে 30,000 আসছে, এটা মনে রাখো 30,000 টাকা। এরপরে এই 2,20,000 টাকা, এই 2,20,000 টাকার উপর 10% এটা বের করে 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ। দেখো 2,20,000 এই ইন্টু 10% মানে 100 দিয়ে ভাগ 100, তাহলে 100 দিয়ে ভাগ করলে কত আসে? আমাদের আসছে 22,000 টাকা আসছে 1 বছরের অবচয়। আমাদের এখানে আবার 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ, যেহেতু জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাস, তাহলে 6 মাসে কত আসে? 6 মাসের হলো, এটাকে 12 দিয়ে ভাগ করবো আমি, ভাগ 12 গুণ 6, এই 6 এটা দিয়ে গুণ করবো, 6 দিয়ে গুণ করলে ফলাফল কত? 11,000 আসছে। তাহলে এদিকে আসছে 11,000, আগে আসছে 30,000, ওই 3 লাখে, এই 3 লাখে 10% 30,000 যোগ 30,000, তাহলে কত আসছে? 41,000 টাকা। এই যে 41,000 টাকা যেটা আসছে, এই 41,000 টাকা অবশ্যই এই যে 41,000 টাকা বের হয়ে গেল। তাহলে একটা শেষ। এরপর আসবাবপত্রের উপর, আসবাবপত্র তো কোনো ঝামেলা নাই। আসবাবপত্র মূলত আমাদের এখানে প্রশ্নের মধ্যে দেখো, আসবাবপত্র আসছে কত? এই আসবাবপত্র 2 লক্ষ টাকা আছে। এই 2 লক্ষ টাকার উপর 10% 20,000 টাকা, এটাই, যেটা ঝামেলা নাই। এখানে কোথাও আসবাবপত্র তথ্য নাই। তাহলে এই 2 লাখ আসবাবপত্র অবশ্যই 2 লাখ টাকা 10% 20,000, ক্যালকুলেটর দিয়ে দেখিয়ে দিচ্ছি। তারপর 2 লাখ ইন্টু 20%, 10%, 2 লাখ ইন্টু 10% বা 100, তাহলে কত আসে? আমাদের এই 20,000 টাকা আসছে। এই 20,000, তাহলে এই যে 20,000 টাকা এটা আসছে। তাহলে 41,000 এবং 20,000, তাহলে আজ কলকব্জা যন্ত্রপাতির অবচয় পাইলাম 41,000 টাকা, আসবাবপত্রের অবচয় পাইলাম কত টাকা? এই 20,000 টাকা। আমাদের কাজ শেষ, ক নম্বরের কাজ শেষ হয়ে গেল। তাহলে একটা শেষ। এরপর আমরা কোথায় যাবো? এরপর আমরা যাবো যে খ নম্বরের কাজ। খ নম্বর কি বলছে দেখো, পদ্মা কোম্পানি লিমিটেডের মোট লাভ অথবা মোট ক্ষতি নির্ণয় করো। মোট লাভ অথবা লাভও হতে পারে বা ক্ষতিও হতে পারে, কি তো হবে জানি না, আমরা অঙ্ক করার পর মূলত বিষয়টা জানবো। মোট লাভ এবং মোট ক্ষতি নির্ণয় করব। তাহলে মোট লাভ নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে? বিশদ আয় বিবরণীর অংশ করতে হবে। এই মোট লাভ বের করার জন্য আমরা যাচ্ছি মোট লাভ বের করার জন্য। এই যে মোট লাভ বের করতে গেলে তোমাদের প্রথমে যে বিষয়টা করতে হবে, প্রতিষ্ঠানের নামটা প্রথম লিখে ফেলবে, পদ্মা কোম্পানি লিমিটেড এটা লিখবা। আর এটা মোট লাভ বের করে যে সেটা আজ যে বিবরণীটা, সেটা হচ্ছে বিশদ আয় বিবরণীর অংশ, বিশদ আয় বিবরণী লিখবা। তারপর 2023 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য এই সালগুলো করতে গেছে, এগুলো আমাদের র্যামিলে শুরুতেই ছিল। এই যে 31শে ডিসেম্বর 2023, হ্যাঁ, পদ্মা কোম্পানি এটা দেওয়া আছে 31শে ডিসেম্বর 2000 তারিখ এখানে দেওয়া আছে, এখানে এটা র্যামাল আছে। আমরা এখন একটা বিশদ আয় বিবরণী করতেছি। তাহলে পদ্মা কোম্পানি লিমিটেডের বিশদ আয় বিবরণী 31শে ডিসেম্বর 2023 সালে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য, এটা লেখা শেষ। দেন আমরা এই বিশদ আয় বিবরণীতে মোট লাভ বের করতে গেলে প্রথমত বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিব। প্রশ্নের মধ্যে বিক্রয় সংক্রান্ত কোনো সমন্বয় আছে কিনা আমি একটু দেখে নিব। এখানে আমরা যে সমন্বয়গুলো করেছি, সমাপনী মজুদ পণ্য 2,20,000 টাকা, কিন্তু বাজার মূল্য 10% বৃদ্ধি করা হয়েছে। এরপর মেশিন এটা তো চলে গেল। আর 20,000 টাকা মজুরি অন্তর্ভুক্ত রয়েছে। সংস্থাপন এই 20,000 টাকা মজুরি থেকে বাদ দিতে হবে। প্রাপ্য হিসাবে 10,000 টাকা আদায় যোগ্য, এটা এখানে আসবে না। কলকব্জা যন্ত্রপাতি আসবাবপত্র অবচয় এগুলো আসবে না। মূলত এই মজুরি থেকে এই টাকাটা বাদ দিতে হবে, আর সমাপনী মজুদের বিষয়টা আসবে। এরপর আমরা এখানে কি কি আছে দেখি, বিক্রয় আছে কিনা দেখি। অবশ্যই থাকবে, কই সূত্র দিছে বিক্রয়, যে ক্রয় এবং বিক্রয়, ক্রয় ও বিক্রয়, ক্রয় বিক্রয়,
ক্রয় হচ্ছে 6,60,000 টাকা ডেবিটটা প্রথমটা, আর বিক্রয় হচ্ছে ক্রেডিট পাশে টাকা 8,50,000 টাকা, এটা হচ্ছে বিক্রয়। তাহলে এই 8,50,000 টাকা বিক্রয় হইলাম, বিক্রয় ফেরত, এই যে পণ্য ফেরত, এই ফেরত আছে, পরে ফেরত দেওয়া আছে। ফেরতের মধ্যে এটা হচ্ছে যে বিক্রয়, ক্রেডিটে থাকে বিক্রয়, আর বিক্রয় ফেরত থাকে যে ডেবিটে, এটা মনে রাখবা। এটা হচ্ছে বিক্রয় ফেরত, এই বিক্রয় থেকে বিক্রয় ফেরত বা এটা হচ্ছে ক্রয়, আর ক্রয় ফেরত থাকে যে ক্রেডিট পাশে। হ্যাঁ, এই ক্রয়, এটা হচ্ছে ক্রয় ফেরত, ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ। তাহলে বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ, ক্রয় থেকে ক্রয় ফেরত আমরা বাদ দিব। তাহলে বিষয়টাই বিবর্তিত করতে দেখো, বিক্রয় মাইনাস বিক্রয় ফেরত। তাহলে বিক্রয় হচ্ছে 8,50,000 টাকা, ঠিক আছে কিনা দেখো। আর বিক্রয় ফেরত হচ্ছে এই 8 লাখ, আর বিক্রয় ফেরত হচ্ছে 10,000 টাকা। তাহলে বিক্রয় ফেরত মাইনাস 10,000 টাকা বাদ দিলে 8,40,000 টাকা বের হয়, এটাকে নিট বিক্রয় বলা হয়। এখানে লেখে নাই, এখানে হচ্ছে করলে আমরা এখানে কি লিখতে পারি, নিট বিক্রয়। বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিলে নিট বিক্রয় লেখা যায়, যেটা হয় বইয়ে লেখেনি, আমি লিখে দিচ্ছি। নিট বিক্রয়। তাহলে মূলত এই নিট বিক্রয় হচ্ছে যে আমাদের কোন লেখাটা, আমাদের এই টাকাটাই হচ্ছে যে নিট বিক্রয়। তাহলে নিট বিক্রয় শেষ হয়ে গেল। এরপর নিট বিক্রয়ের পরে আমাদের যে আসে বাদ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় নিয়মের সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য প্রথম লিখে ফেলতে হবে, এটা আমার প্রারম্ভিক মজুরির সাথে ক্রয় যুক্ত হবে, ক্রয় যোগ করার পরে এটা ফেরত থাকলে এটা বাদ দিতে হবে, এই মজুরি যোগ করতে হবে, অন্যান্য জাহাজ ভাড়া আমদানি শুল্ক থাকলে এগুলো যোগ করতে হবে, তারপর সমাপনী মজুদ বাদ দিতে হবে। এটাই মূলত বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র, এখানে পুরোই দেওয়া আছে। এখানে মানগুলো আমরা সূত্র শিখে ফেলতে হবে, কিন্তু এগুলো নিয়মে, এটা তো একটা ইয়ার কোয়েশ্চেন করা হয় যে যখন সবকিছু শেখা হয়। আমি ধরে নিই যে তোমরা সবকিছু জানো, সেভাবে আমি মূলত অঙ্কটা বোঝাচ্ছি। তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য কত আছে দেখো, আমরা র্যামলে দেখে খুঁজে বের করি। এই যে প্রারম্ভিক মজুদ পণ্য হচ্ছে 1,70,000 টাকা। তাহলে 1,70,000 টাকা বসে গেছে। এক লাখ 70,000 সরাসরি চলে গেছে। এরপর ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ। দেখো ক্রয় আমরা একটু খুঁজে বের করছি যে ক্রয় হচ্ছে 6,60,000 টাকা, আর ক্রয় ফেরত হচ্ছে যে 5,000 টাকা। তাহলে এই 6,60,000 থেকে ক্রয় ফেরত বাদ। ক্রয় থেকে ক্রয় মাইনাস ক্রয় ফেরত 6,50,000 থেকে 5,000 বাদ দিলে 6,65,000 চলে আসছে এটা। এরপর মজুরি কোথায় আছে, মজুরিটা খুঁজে বের করতে হবে। একটা এই যে মজুরি পাইলাম এখানে। মজুরি কত টাকা, 65,000 টাকা। এই মজুরি 65,000 থেকে সংস্থাপন ব্যয় বাদ দিতে হবে। দেখো মজুরি 65,000 বসছে মাইনাস সংস্থাপন ব্যয়, এটা কোথায় ছিল, এটা মূলত এটা আমাদের সমন্বয়ের মধ্যে বলছিল। মজুরি বেশি সংস্থাপন ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে। দেখো এই যে 2 লক্ষ টাকা যন্ত্রবক্ষল কবজা ক্রয় করা হয়, যার সংস্থাপন ব্যয় 20,000 টাকা। কোথায় অন্তর্ভুক্ত আছে, 20,000 টাকা আমাদের এই মজুরির অন্তর্ভুক্ত আছে। এই 20,000 টাকা মজুরির অন্তর্ভুক্ত। তাহলে মজুরি থেকে 20,000 টাকা কি করতে হবে, বাদ দিতে হবে। এই সংস্থাপন ব্যয় 20,000 টাকা মজুরি থেকে বাদ দিলে, মজুরি 65 থেকে 20 বাদ দিলে আর 45,000 বসে গেল। এরপর আমাদের কি আছে, জাহাজ ভাড়া আছে। জাহাজ ভাড়া কোয়েশ্চেন আছে, দেখো খুঁজে বের করি। এই যে জাহাজ ভাড়া কত, এগুলো একটু মুছে দিই। জাহাজ ভাড়া আমাদের কত, এটা 75,000 টাকা। হ্যাঁ 75,000 টাকা, এটা হচ্ছে জাহাজ ভাড়া বসছে। দেখো এই জাহাজ ভাড়া চলে আসছে 75। তাহলে এই আইটেম সবগুলো যোগ করে আমাদের 9,45,000 টাকা চলে আসছে। বাদ সমাপনী মজুদ পণ্য কত আসছে, 2,20,000 আসছে। এখন আমরা এটা সম্পর্কে দেখি। এই যে সমন্বয় আছে, সমাপনী মজুদ পণ্য 2,20,000 টাকা, এই যে পাইলাম। এখন দেখো এখানে কিন্তু এর বাজার মূল্য 10% বেশি। 10% বেশি হলে এই 2,20,000 টাকার 10% বাইর করো। তার মানে আমি বের করে তোমাদের দেখাচ্ছি, বিষয়টা একটু খেয়াল করো, অনেকে নাও জানতে পারো। এখানে 2,20,000 1 2 3 ইন্টু 10%, পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ দিলাম। তাহলে কত আসছে, 22,000 টাকা আসছে। তাহলে এই 22,000 টাকার সাথে আবার এই 2,20,000 আমরা যোগ করব। তাহলে কত আসছে, 2,42,000 টাকা। খুব খেয়াল করো এখানে একটা, এটা তো দেওয়াই আছে 2,20,000 টাকা, এটার ফলাফল 2,20,000 টাকা। আর এখন এখানে যেটা বলছে, 20% বেশি, এটার ফলাফল বাইরেছে আমাদের কত টাকা, এটার ফলাফল আছে 2,42,000 টাকা। তাহলে একটা লেনদেনের এই যে সমাপনী মজুদ যেটাও দেওয়া আছে, এই সমাপনী মজুদ এটা 2টা টাকা বাইরে হলো, একটা হলো 2,20,000 টাকা, আরেকটা হলো 2,42,000 টাকা। 2,20,000 টাকা এখানে কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে, আর 2,42,000 টাকা বাজার মূল্য 10% বেশি, এটার 10% বাইর করেছে, 22,000 টাকা বাইরেছে।
2,20,000 সাথে 22,000 যোগ করে আমাদের এই যে 2,20,000 থেকে 22,000 যোগ করে 2,42,000 টাকা হয়েছে। তাহলে এখন দুইটা মূল্য, সমাপনী মূল্য একটা 2,40,000 ক্রয় মূল্য, আর বাজার মূল্য হচ্ছে 2,42,000। আমরা জানি একটা সমাপনী মজুদের দুটা মূল্য থাকে, বাজার মূল্য এবং ক্রয় মূল্য। যেটা বাজার মূল্য, এই বাজার মূল্য হচ্ছে যে 2,00,000 কত টাকা, 2,42,000 টাকা। আর এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে ক্রয় মূল্য 2,20,000 টাকা। সমাপনী মজুদ মূল্যের মূল্য টাকা হয় বাজার মূল্য এবং ক্রয় মূল্য, এর মধ্যে যেটি ছোট সেটি সমাপনী মজুদ টাকা হয়। আবার খেয়াল করো, সমাপনী মজুদ মূল্য হবে বাজার মূল্য, এই যে বাজার মূল্য, এটার যার ফলাফল আমরা এখানে বের করছি। কোথায় বের? ক্যালকুলেটার মধ্যে, যেটা যার ফলাফল এই যে ক্যালকুলেটার আছে 2,42,000, এবং এটা হচ্ছে যে ক্রয় মূল্য 2,20,000। এই দুটোর মধ্যে যেটি ছোট সেটি সমাপনী মজুদ হিসাবে বিবেচনা হবে। তাহলে এটাই হচ্ছে ছোট, এটা 2,42,000, এটা 2,42,000, এটা ছোট। সুতরাং এই 2,20,000 টাকায় আমরা সমাপনী মজুদ পণ্য হিসাবে বাদ দিব। সেখানে দেখো এই যে 2,20,000 টাকা সমাপনী মজুদ বাদ। তাহলে মনে রাখবা, সমাপনী মজুদের মূল্য যদি দুইটা থাকে, যেটি ছোট সেটা বাদ দিতে হবে। তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় এই 9,45,000 থেকে 2,20,000 টাকা বাদ দিলে 7,25,000 টাকা ব্যয় করে দিচ্ছি। তাহলে এটা শেষ, আমাদের কাজই শেষ। তাহলে এদিকে নিট বিক্রয়, এই যে নিট বিক্রয় যেটা আমরা এখানে বের করতে আছে কত, 8,40,000 টাকা। এবং আমাদের বিক্রিত পণ্যের ব্যয়, এই যে বিক্রিত পণ্যের ব্যয় যেটা হাইলাইট করে রাখছি, বিক্রিত পণ্যের ব্যয়, এটার ফলাফল বাইরেছে কত, 7,25,000 টাকা। তাহলে আমরা এই 8,40,000 থেকে ক্যালকুলেটার তুলি, 8,40,000 মাইনাস এই কত, 7,25,000 টাকা, মাইনাস 7,25,000। তাহলে বিক্রয়ের পর কত, 1,15,000 টাকা আসছে। এই যে 1,15,000, এটা হচ্ছে আমাদের মোট লাভ। তাহলে আমাদের মোট লাভ বের করে 1,15,000 টাকা, যেটা হচ্ছিল যে আমাদের কোয়েশ্চেনের কত নম্বর প্রশ্নের, কোয়েশ্চেনের হচ্ছে যে আমাদের এই বিষয়টা, পদ্মা কোম্পানি লিমিটেডের মোট লাভ বা মোট করে নির্ণয় করো, এটার নাম মার্ক আছে সাইড। তাহলে এটা আমাদের শেষ হয়ে গেল, আশা করি বোঝা গেল। এরপর আমাদের মোট লাভ 5,25,000 টাকা ধরে নেট লাভ বা নেট ক্ষতি নির্ণয় করতে হবে। এবার হচ্ছে মোট লাভ বের করে ফেলছি, এখন আমাদেরকে নেট লাভ বের করতে হবে। তাহলে নেট লাভ বের করার জন্য আমাদের আবারও বিশদ আয় বিবরণীর আশ্রয় নিতে হবে। এই যে আমরা এখানে রেডি করে রাখছি, দেখো নেট লাভ বের করার জন্য আমাদের দেওয়া আছে পদ্মা কোম্পানি লিমিটেড এর বিশদ আয় বিবরণী 2023 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য, এগুলো দিয়ে ফেলবা। আর কলাম, এখানে বিবরণের একটা কলাম বড় করে, টাকা, এগুলো ইনার কলাম, টাকা এটা ইনার কলাম, আবার এটা হচ্ছে আউটার কলাম। তাহলে আমাদের এই বিশদ আয় বিবরণী নেট লাভ বের করতে হলে প্রথম যে লাইনটা লিখতে হয় সেটা হচ্ছে যে মোট লাভের কথা। মোট লাভ এখান দিয়ে শুরু করতে হবে। তাহলে কোয়েশ্চেনে বলে আছে মোট লাভ কত ধরতে বলা হচ্ছে, মোট লাভ 5,25,000 টাকা ধরে নেট লাভ বা নেট ক্ষতি নির্ণয় করে। তাহলে মোট লাভ কত দেওয়া আছে, 5,25,000 টাকা দেওয়া আছে। এখন দেখো মোট লাভ, এই যে মোট লাভ 5,25,000 টাকা বসে গেলে এটা সরাসরি। এরপর বাদ পরিচালন ব্যয়, আশা করি তোমরা ফরম্যাট গুলো জানো। এগুলো অঙ্ক করতে গেলে অবশ্যই নিয়মগুলো, ফরম্যাট গুলো মুখস্থ রাখতে হবে। ফরম্যাট জানো, আমি জানো বিষয় ধরে নিয়ে এবার অঙ্কটা বোঝাচ্ছি। তাহলে বাদ পরিচালন ব্যয়ের মধ্যে প্রথমত বিমা স্যালামি বাদ দিচ্ছে, বেতন আছে কিনা দেখো। প্রথমত বেতন থাকলে বেতন বাদ দিবে, অঙ্কের মধ্যে বেতন নাই তাই বাদ দিই নেই। এখানে বিমা স্যালামি আছে, প্রশ্নটা দেখি আমরা। এই যে বিমা স্যালামি 24 মাস মানে কত টাকা, 40,000 টাকা, মানে 2 বছরের জন্য দিচ্ছে। তাহলে 24 মাস মানে 2 বছর দেওয়া, মানে আমরা হিসাব করতেছি যে মূলত যা 2023 সালের জানুয়ারি 1 তারিখ থেকে 31 ডিসেম্বর পর্যন্ত 1 বছরের হিসাব। তাহলে বিমা সালামি 2 বছরের জন্য কত দিছে, 2 বছরের জন্য দিছে 40,000 টাকা। তাহলে 1 বছরের জন্য কত হবে, অর্ধেক হবে। 40,000-কে 2 দিয়ে ভাগ করো, তাহলে 2 দিয়ে ভাগ করলে 20,000 টাকা বের হবে। এই 20,000 টাকা হবে অগ্রিম। তাহলে এই 20,000 টাকা অগ্রিম বাদ দিবে, কোথেকে আসছে, মূলত এই 20,000 টাকা আসছে। এই টোটাল বিমা সালামি 40,000 টাকা। আর এটা কত বছরের জন্য দিচ্ছে, 2 বছরের জন্য। 2 দিয়ে ভাগ করলে 1 বছরের জন্য কত আছে, 20,000 টাকা আছে। 20,000 টাকাটা মাইনাস দিচ্ছে। আশা করি বোঝা গেল। অগ্রিমটা সবসময় বেশি দিলে সেটাকে বলা হয় অগ্রিম, কম দিলে সেটাকে বলা হয় বকেয়া। অগ্রিম হলে বি করতে হয়, বকেয়া হলে যোগ করতে হয়। এটা অগ্রিম বেশি দিচ্ছে 2 বছরের জন্য, 1 বছরের স্থলে 2 বছর দিচ্ছে বিধায় এটা বাদ দিয়ে 40 থেকে 20,000 বাদ দিয়ে 20,000 টাকা চলে আসছে। এরপরে দেখি কি আছে। তবে সমন্বয়গুলো আগে আমরা চেক করে ফেলবো। সমাপনী মজুদের এটার কাজ নাই, আর হবে না। মেশিন সস্তা হবে, এটার কাজ হবে না, এটা কোনো কাজ এখানে নাই। প্রাপ্য হিসাবে 10,000 টাকা আদায়যোগ্য নেই, এটা কাজ হবে। তার প্রাপ্য হিসাবে 10,000 টাকা আদায়যোগ্য নেই, এটাকে বলা হয় অনাদায়ী পাওনা। এই অনাদায়ী পাওনা 10,000 বসাইছে কিনা দেখি।
অনাদায়ী, এই যে অনাদায়ী দেনাও লেখা যায়, পাওনাও লেখা যায়, কুড়িনও লেখা যায় বলে এই অনাদায়ী দেনা কত টাকা, এই 10,000 টাকা বসে গেছে। এটা কাজ এতটুকুই শেষ। এরপর আর কি আছে দেখি, সমন্বয়গুলো আগে একটু চেক করে নিচ্ছি। কলকবজা, যন্ত্রপাতি এবং আসবাবপত্রের উপর 10% হারে অবচয় জাতীয় করতে হবে, যেটা আমরা নোটে বের করছিলাম। কোথায় বের করছিলাম? আমরা প্রথম পার্টে কাজটা করছি। এই যে কলকবজা ও যন্ত্রপাতির অবচয় কত টাকা, 41,000 টাকা, এটা বসে দিতে হবে। এবং এগুলো নিচের দিকে দেখা যায় যে কলকবজার অবচয় 41,000 টাকা। তারপর আসবাবপত্রের অবচয় বের করছিলাম, আসবাবপত্রের অবচয় আমাদের কত টাকা, 20,000 টাকা। তাহলে এই বিষয়গুলো আমরা এই পার্টে করে ফেলেছিলাম। এই যে 41,000 টাকা, 20,000 টাকা, আসবাবপত্রের অবচয় 20,000 টাকা। তাহলে দুইটা বসাই দিলাম। এখানে বসানোর পরে আর সমন্বয়ের মধ্যে তেমন কিছু নাই। শেষ, প্রাপ্য হিসাবও শেষ, কলকবজা অবচয় শেষ। এরপর আমাদের কাজ রেয়ামিল থেকে যা যা আইটেম আছে সেগুলো বসাবো। দেখি একদম শুরু থেকে যাবো। শেয়ার মূলধন আসে না, এখানে ইজারা সম্পত্তি আসে না, কলকবজা যন্ত্র, ইজারা সম্পত্তি ব্র্যাকেটে কত আছে, 10 বছর দেওয়া আছে। এখানে একটি বিষয় আছে, ইজারা সম্পত্তি দিয়ে ব্র্যাকেটে কি দিচ্ছে, 10 বছর। 10 বছর হলে এখানে 1 বছরের অবলম্বন বাদ দিতে হবে। এর মানে 10 বছর মানে এটা 10 বছর জন্য নিছে। 10 বছরের জন্য কোনো সম্পত্তি 2 লাখ টাকা দিছে, তা ইজারা দিয়ে নিছে বা ভাড়া দিয়ে নিছে। এখন সেটা 1 বছরে কত টাকা অবলম্বন হবে বা খরচ হবে, 2 লাখ টাকাকে 10 দিয়ে ভাগ, 2 লাখ টাকাকে 10 দিয়ে ভাগ করলে 20,000 টাকা বের হবে। দেখো 2 লাখ ভাগ 10, 2 লাখকে 10 দিয়ে যে 20,000 টাকা বের হয়েছে। এই 20,000 টাকা এই ইজারা সম্পত্তির অবলম্বন বলে আমাদের দেখাতে হবে। দেখেছি কিনা দেখো, এই যে ইজারা সম্পত্তির অবলম্বন 10 আর 20,000 টাকা। তাহলে এটা আমরা পাইলাম, কোত্থেকে বাইরে এলো কেমন দেখিয়ে নিলাম, এবং এটাও হয়ে গেল। আর এদিকে বিমা সালামি এটাটাও হয়ে গেল। তাহলে এরপর আর কি আছে, এরপর আমাদের অন্যান্য আয়ের মধ্যে অন্যান্য আয়ের মধ্যে আমরা প্রশ্ন দেখি। তাহলে আসবাবপত্র এখানে আসে না, এটাও আসে না, পার্বিক ক্রয় বিক্রয় এগুলো আসবে না, মজুরি জাহাজ ভাড়া এগুলো তো হয়ে গেছে। তারপর হচ্ছে যে বিমা সালামি এটা হয়ে গেছে। শিক্ষানবিশ সালামি এবং কমিশন আয়, এই দুইটা, শিক্ষানবিশ সালামি এবং কমিশন আয়, এই দুইটা কত টাকা ক্রেডিট পাস আছে। দুইটা হচ্ছে অন্যান্য আয়, 20,000 এবং 50,000 অন্যান্য আয় হিসাবে বসে যাবে। দেখো শিক্ষানবিশ সালামি, এই যে শিক্ষানবিশ সালামি এবং কমিশন আয় 20,000 টাকা, 50,000 টাকা যোগ করে বাইরে 70,000 টাকা চলে গেল। এবং শেষ আমাদের অঙ্ক মিলানোর পালা। এখন দেখো আমাদের কাজ হচ্ছে এই যে আইটেম গুলা, এই যে এখানে ইনার কলামে যেগুলা লিখছি পরিচালন ব্যয়, এগুলা সব যোগ করে 1,11,000 টাকা পাইছে। তারপরে এই 5,25,000 এটা থেকে 5,25,000 টাকা থেকে এই 1,11,000 কি করো, বিয়োগ করো। 5,25,000 থেকে 1,11,000 বিয়োগ করলে 4,14,000 টাকা পেয়েছে। হ্যাঁ, এই 4,14,000 সাথে কি করবো? তারপর এই 4,14,000 সাথে তোমাদের এই যে আমাদের কি কি আছে, শিক্ষানবিশ সালামি আছে, কমিশন আয় আছে, এই দুইটা পয়েন্ট 20 এবং যোগ করে 70,000 টাকা। এই 70,000 টাকা কি করতে হবে? বিয়োগ করতে হবে। এই 4,14,000 থেকে 70,000 টাকা কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করলে 4,84,000 টাকা বের হবে, এবং সেটাই হচ্ছে নেট মুনাফা। এবং আমাদের অঙ্কটাও কি শেষ। আশা করি বোঝা গেল। এই অঙ্কটা তোমরা প্র্যাকটিস করে ফেলবা। প্র্যাকটিস করলে আশা করি তোমরা ভালো আনসার করতে পারবে এটার জন্য। এই তাহলে আমাদের তো শেষ। এখানে জাহাজ ভাড়ার কথা একটা বলছিলাম তো মনে নাই, এই জাহাজ ভাড়াটা কিন্তু এখানে দেখাতে হবে। বিক্রিত পণ্যের ব্যয়, জাহাজ ভাড়া আমদানি শুল্ক থাকলে সেটাও দেখাতে হয়। তাহলে মোটামুটি অঙ্কটা আমি শেষ করছি। তোমাদের কাজ হচ্ছে এটা প্র্যাকটিস করে ফেলা। ওকে, তাহলে ভালো থেকো, আল্লাহ হাফেজ।